সুপ্রিয় দর্শক, পূরবী জুয়েলার্সের সৌজন্যে আজকে ধ্রুপদী কাহিনীতে ধ্রুপদ মাত্রা যোগ করবেন বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী রুকাইয়া হাসিনা নীলি। দশক ধরে তার নিজস্ব গায়কী এবং শুদ্ধভাবে রবীন্দ্রসঙ্গীত গাওয়ার দক্ষতা নিয়ে রুকাইয়া হাসিনা নীলি রবীন্দ্র অনুরাগীদের অতি প্রিয় একজন শিল্পী। তিনি অতুল প্রসাদ, দ্বিজেন্দ্রলাল এবং রজনীকান্তের গান করে থাকেন। তার কণ্ঠে হারানো দিনে বাংলা গানও শ্রোতাদের মুগ্ধ করে। ছেলেবেলায় তার গান শুনে কণিকা বন্দ্যোপাধ্যায় নীলির বাবা শহীদ বুদ্ধিজীবী রাশিদুল হাসানকে বলেছিলেন নীলিকে তার হাতে তুলে দিতে। তারপর থেকে আজ দেশে এবং বিদেশে অসামান্য জনপ্রিয়তা নিয়ে রুকাইয়া হাসিনা নীলি আমাদের সঙ্গীত অঙ্গনে অহংকারী এক উচ্চারণ। সুপ্রিয় দর্শক, চলুন না কিছুটা সময় নন্দিত কাটে একজন রুকাইয়া হাসিনা নীলির সাথে। কেমন আছেন? খুব ভালো। রবীন্দ্রসঙ্গীতে একটা চমৎকার অবস্থান নিয়ে আপনি আছেন, তো সেটার শুরুটা সেই যে ছেলেবেলায় আমরা একটু আগে শুনলাম যে কণিকা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আপনার বাবাকে যে নীলিকে আমার হাতে তুলে দাও, তো সেখান থেকেই কি আগ্রহের সূত্রপাতটা? হ্যাঁ, মূলত আসলে সেটাই। আর বাবা ছিলেন বিশ্বভারতীর জীবন সদস্য, ওই বিশ্বভারতীর শিক্ষক ছিলেন কণিকা বন্দ্যোপাধ্যায়। ওই পরিবারের সঙ্গে বাবার একটা ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। তো বাবার শখ ছিল গান শেখানো। তো সেই ছোটবেলায় গান শুনে, আমার গলা শুনে উনি বলেছিলেন যে রবীন্দ্রনাথের গান ওকে শিখিও আর শান্তিনিকেতনে আমার কাছে দিও। তো সেই জিনিসটা আমার হয়নি। শান্তিনিকেতনে আমি এপারে চলে আসি, বাবা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতে চলে আসি। তবে এখানেও আমি রবীন্দ্রসঙ্গীত নিয়েই ছিলাম। বাবার সেই অনুপ্রেরণার সেটাই আসলে আমাকে এ পর্যন্ত বাবাকে দেখে যেতে পেরেছিলেন যে নীলি? হ্যাঁ, আমি গান শিখছি, কিন্তু বাবা তো সেটা দেখে যেতে পারেননি। এই যে রাশিদুল হাসান, আমাদের শহীদ বুদ্ধিজীবী, অত্যন্ত অহংকারী চিত্তে তার নামটি আমরা উচ্চারণ করি, এবং এখন তার নামে একটি আবাসিক, হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ে আবাসিক ভবন আছে তার নামে। হ্যাঁ, এই ভাবনাটা আপনাকে কতটুকু অহংকারী করে বা জীবনের চলার পথে আর কি কি দেয়? আমাকে আসলে উৎসাহ যোগায়। এই দেশের মাটিতে আমি বহুবার আমার সৌভাগ্য হয়েছে দেশের বাইরে বিদেশে থাকার, যাওয়ার, কিন্তু আমি দেশের মাটিতে আমার এই অহংকার, মানে আমার দীপ্ত পদচারণা যেটা, সেটা আমাকে এগিয়ে নিয়ে যায়। খুবই চমৎকার। এবং পাশাপাশি এখন আরো বড় হয়েছে আপনার চারপাশ, ছেলে মেয়ে স্বামী সবাইকে নিয়ে। তো এই যে পারিবারিক একটা বন্ধনের ভেতর দিয়ে যাত্রা, সেখান থেকে কি অনুভবগুলো আরো প্লাস হয়? সেদিক থেকে আমি সৌভাগ্যবান যে আমি যেই পরিবারে গিয়েছি এবং যে মানুষটি আমার জীবন সঙ্গী, মানে সে আমাকে মানে প্রতিটা ক্ষেত্রে প্রতিটা মুহূর্তে এমন উৎসাহিত করে। উনিও শিক্ষক এবং আমার আমার দুই কন্যা, ওদের প্রতিটা ক্ষেত্রে ওরাও খুব আমার প্রতি, মানে আমি যে গান গাই এবং তার নানা এই শহীদ বুদ্ধিজীবী, তাদের মধ্যেও বেশ একটা মানে আদর্শের জায়গাটাও আছে এবং গর্ব করার জায়গাটা। না, এই যে নিজে গানের জগতে থাকলেন, গান নিয়ে কাটিয়ে দিলেন পুরোটা জীবন প্রায়, তো সেখানে এই যে দুটি সন্তান, তারাও কিন্তু ইঞ্জিনিয়ার, একজন ইঞ্জিনিয়ার হয়েছে আর একজন হতে যাচ্ছে, একদম সম্পূর্ণ বৈপরীত্য। তাদের অনুভবে আপনার মানে জায়গাটা, মা হিসেবে আপনার যে অবদানটা তাদের ক্ষেত্রে, সেটা আমরা একটু দেখে আসতে চাই। আম্মু আমার কাছে আম্মুর মতোই, স্পেশাল কিছু মনে হয় না যে আম্মু টিভিতে গান করে বা বেশি কিছু। বাসায় যখন থাকে তখন আমাদের সব 8-10টা আম্মুর মতো আমাকে বকা দেয়, আদর করে, যেভাবে শাসন করার করে। আম্মুর গান বা কিছু আমাদেরকে মানুষ করার জন্য কখনো সেটা এক্সট্রা কোনো সমস্যা বা এরকম কিছু করে নাই, বরং আম্মুকে আমাদের ফ্রেন্ডদের সাথে পরিচয় করায় দিলেও তারা খুব সারপ্রাইজড হয়, এবং আমার সব ফ্রেন্ডরা আম্মুর অনেক বড় ফ্যান। তো এই জিনিসটা আমার খুব ভালো লাগে, আমি গর্ববোধ করি এতে। কি মনে হয় তখন একজন শিল্পী প্লাস একজন মা?
আমার মনে হয় যে এইটার অনুভূতি একদম অন্যরকম। এবং আমার তখন মনে হলো যে এই সন্তানটিকে আমি লালন পালন করে আমার নিজের আদর্শ, আমার বাবার আদর্শ, আমার স্বামীর আদর্শ, আমার নিজের মায়ের আদর্শ দিয়ে এদেরকে বড় করব। আমি হয়তো একদম সর্বোচ্চ শিখরে উঠলাম, অথচ আমার সংসারটা এলোমেলো হয়ে গেল, আমার ছেলে মেয়েরা এলোমেলো হয়ে গেল। সেইটা আমি চাইনি আসলে। ওই জায়গাটা তো আসলে ফেরা, আমাদের ফেরা, আমরা বাইরে যা কিছু করি বাট ওই জায়গাটা ফেরা, এবং ওই জায়গাটিকে কিন্তু আমরা আমাদের মনের মতন করে দেখতে চাই। আমরা যেটা ভালোবাসি, যেটা ধারণ করি, আদর্শগত দিক দিয়ে হোক আর অন্য ভালো লাগার দিক দিয়ে হোক, ওই জায়গাটাকে কিন্তু আমরা আমাদের প্রচ্ছন্ন ভালো লাগার জায়গাটা দেখতে চাই, তাই না? শান্তিতে ঘুমোতে চাই, সকালবেলা উঠে খুব শান্তিময় একটা পরিবেশে সবাইকে নিয়ে আমরা ঘর থেকে বেরোতে চাই। আপনার এই ভাবনাগুলো নিয়ে আমরা আরেকটু চর্চা করব একটা ছোট্ট বিরতির পর। সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু এই প্রশ্নটির উত্তর বারবার আমরা ফাঁস করব এই অনুষ্ঠানে, তাহলে সঙ্গে থাকুন। ধ্রুপদী কাহিনী, ধ্রুপদী কাহিনী, ধ্রুপদী কাহিনী, ধ্রুপদী। Beautiful girl, ধ্রুপদী কাহিনী, ধ্রুপদী কাহিনী, ধ্রুপদী কাহিনী, ধ্রুপদী কাহিনী। সুপ্রিয় দর্শক, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ফিরছি রুকাইয়া হাসিনা নীলির পূরবী জুয়েলার্স ধ্রুপদী কাহিনীতে। এই যে চারপাশ, এই যে আপনার পরিবার, আসলে আমার এই অনুষ্ঠানটিতে আমরা সেই ব্যাপারটি তুলে আনতে চাই যে আমরা যার যার ক্ষেত্রে যত উন্নতি করি না কেন, যত আমরা সাফল্য দেখি না কেন, আমাদের পারিবারিক পরিমণ্ডলটা যে কতটা ইম্পর্ট্যান্ট আমাদের এই সাফল্যের পিছনে, আমাদের নিজের অবস্থার পিছনে, সেটা একটু তুলে ধরতে চাই আসলে। এবং আপনার ক্ষেত্রে সেটা খুব চমৎকার ভাবে আমরা পেয়েছি, আমার মনে দর্শকরা অনেক আপ্লুত। তো এর বাইরে কিছু কিছু মানুষ আছেন যাদেরকে আসলে আমরা অনুভব করি, হয়তোবা কোনো সময় প্রকাশ করা হয় না, সেরকম কোনো মানুষের কথা কি এই মুহূর্তে মনে পড়ে? হ্যাঁ, আসলে আমি, আমার সৌভাগ্য যে আমি বিশ্ববিদ্যালয় এলাকায় মানে বড় হয়েছি এবং ওখানে বরেণ্য সব ব্যক্তিদের মানে সহচর্যে আমি স্নেহে আদরে বড় হয়েছি। সেরকমই একজন অভিনয় শিল্পী আফরোজা বানু, বেলিয়াপা। বেলিয়াপা মানে আমরা পাশাপাশি ফ্ল্যাটে থাকতাম এবং তখন সেই ছোটবেলা থেকে উনাদের সামনে আমি বড় হয়েছি। উনাদের চলা ফেরা সবকিছু আমাদেরকে মানে আমাদের আদর্শ মনে হতো। এখনো তুমুল ভাবে জনপ্রিয়, তুমুল ভাবে। আমি এই মুহূর্তে একটু দেখি ওনার সাথে যদি একটু টেলিফোনে কথা বলতে পারি। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম আফরোজা আপা, আমি শান্তা ইসলাম বলছি। ভালো? হ্যাঁ, আপনি ভালো আছেন? হ্যাঁ, আপনি ভালো। এবং এই মুহূর্তে স্টুডিওতে রুকাইয়া হাসিনা নীলি, আমাদের প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী। কথা বলুন নীলির সাথে। হ্যাঁ বিলেপা, এই তো, কেমন আছিস? এই তো আছি আপা, ভালো। দর্শকদের জন্য এবং শান্তা তোমাকেও বলি, ছোটবেলা থেকে দেখছি তো, এবং একটি কথা হয়তো নীলিও বলেছে যে আমরা খুবই গর্বিত, যদিও ওর বাবাকে হারিয়ে আমরা গর্বিত। ওর বাবা রশিদুল হাসান শহীদ বুদ্ধিজীবী, এখন সেই বাবার কন্যা। এবং অবশ্যই বলবো যে বাবা যখন চলে গেছেন তখন ওরা অনেক ছোট, এবং ওর মায়ের যে অক্লান্ত শ্রমে ওদেরকে বড় করে তোলা এবং ওদের শিক্ষা দীক্ষা এবং বাবার আদর্শ এবং রবীন্দ্রসঙ্গীত চর্চা, হ্যাঁ, গান তো অনেকেই করেন, এমনকি আমাদের দেশের পথে প্রান্তরে অনেক চারণ কবিও আছেন। কিন্তু সংস্কৃতির যে চর্চাটা, তার সাথে শিক্ষার যে মিশ্রণটা, হ্যাঁ, এবং রুচিবোধের যে মিশ্রণটা, এই সবগুলো আমরা হাতে গোনা কয়েকজনের কাছে পাবো। আমি মনে করি যে আমার ছোট বোন নীলির মধ্যেও সেটা আমি পাই। আচ্ছা, এই মুহূর্তে বেলিয়াপা, যেটা হচ্ছে যে এই যে স্মৃতিচারণ, এই যে একটা সময়কে ধারণ করে আবার এই সময়ের কথা বলা, এটার খুব অভাব না এই সময়টাতে? হ্যাঁ, বটেই। আর এখন আসলে সময়টাই তো খুব দুরন্ত সময়, কেমন সবাই ছুটছে। আমাদের এই ছোটাছুটির জীবনে কজনই বা বসে ভাবতে পারে তার পুরনো সময়ের কথা, না? আর সেই পরিবেশেই বা কতজন বড় হতে পেরেছে যাদের কাছে ধরে রাখবার মতো স্মৃতি। এই যে সাহচর্য, এই যে আপনার সাহচর্য পেয়েছেন নীলি, এটার পাওয়ার সৌভাগ্যটা কিন্তু এখন হয়ে ওঠে না এখনকার জেনারেশনের।
আসলে আমরা পেয়েছি বাবাদের মাদের সাহচর্য। হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং আদর্শিক শিক্ষক সেরকম মানুষদের পাশাপাশি বড় বড় মানুষদের পাশে থেকেই তো আমরা বড় হয়েছি। সেই তো খুব ভালো লাগলো বেলিয়াপ্পা যে এই মুহূর্তে আপনি মানে কি বলবো একটা চমৎকার সময় আমাদেরকে দিলেন আপনি, এবং খুব সুন্দর কিছু মোমেন্টস। আমি কিন্তু ময়মনসিংহে শুটিং করছি। ও আচ্ছা, তোমাদের ফোন পেয়ে আমারও খুব ভালো লাগলো। খুবই ভালো লাগলো। এবং বেলিয়াপ্পা যেটা আপনি এতক্ষণ ধরে বললেন তার কিন্তু অনেকখানি ছোঁয়া আমরা আপনার ভেতরেও পেয়েছি, যার জন্য আমরা অন্যরকম একজন অভিনেত্রী পেয়েছি। কারণ মানুষের জীবন থেকে ধারণ করে নিয়েই তো সেটাকে অভিনয়ের পরিস্ফুটন। তো সেটা আমি এই মুহূর্তে দর্শকদের বলতে চাই যে সেই পরিস্ফুটনেই কিন্তু আফরোজা বানু একজন জীবন্ত অভিনেত্রী আমাদের। হ্যাঁ, সকল দর্শকদের আশীর্বাদিতে আমরা কাজ করে যাই। সবাইকে শুভেচ্ছা। হ্যাঁ, ভালো থাকবেন বেলিয়াপ্পা। বেলিয়াপ্পা আপনিও ভালো থেকো, দেখা হবে। হ্যাঁ, থ্যাংক ইউ। এখানে আমি দর্শক শ্রোতা মানে এই কথাটা আমি না বলেই পারছি না যে আপনাকে আমরা ছোটবেলায় দেখে কিন্তু অনুপ্রাণিত হতাম। যখনই আমি রোকেয়া হলের সঙ্গে অ্যাটাচ ছিলাম, মানে যেহেতু বিশ্ববিদ্যালয় এলাকায় বাসা, আমি রোকেয়া হলে, কিন্তু আপনি রোকেয়া হলে থাকতেন এবং আমরা মানে এত সুন্দর একটা মানুষ যাচ্ছে, আমরা সব ছোটরা তাকিয়ে তাকিয়ে আপনাকে দেখতাম এবং দেখে অনুপ্রাণিত হতাম। এবং একবার একটা কথা মনে আছে, আপনি আমাদের ইলেকশনে আপনি সাহিত্য সম্পাদিকার পদে দাঁড়িয়েছিলেন। তো আপনার যারা মানে ক্যাম্পিং করছে ওরা এসে, আমরা ওখানে মানে ডাইনিং হলে পড়াশোনা করছিলাম, ওরা এসে আমাদেরকে বলছে যে আপু তোমাদের একটা অনুরোধ করব। তো কি অনুরোধ? বলে যে শান্তা আপুকে তোমাদের ভোট দিতে হবে সাহিত্য সম্পাদিকা। তো ওখানে আমরা সব বন্ধুরা প্রায় 10-12 জন ছিলাম, আমরা মানে জোরে বললাম যে তোমার আপু আপনাদের না আসলেও হতো, আমরা ওনাকে ভোট দিবই, আমরা ওনার ভক্ত। বাবা, একটা চমৎকার মানে কি বলবো, মানে আমি একটা আমার চোখে এখনো ভাসে আমাদের কালচারাল উইক হতো যে, সেখানে আমি গান করতাম ইয়েতে এবং আপনি কবিতা আবৃত্তি করতেন, মানে অসাধারণ। সেই সময় থেকে এই যে বড় টিপ পড়া, আমিও টিপ পড়তাম সেই সময় থেকে। আজকে থাক, আরেকদিন হবে। তো এই মুহূর্তে আমার মনে হয় যে এত যাকে নিয়ে চর্চা, যার গান নিয়ে, আমরা সেখানে কিছুটা অংশ গানের আমরা একটু দেখে নিয়ে আসি আমাদের দর্শকদের। এই কথাটি মনে রেখো, তোমাদের এই হাসি খেলায়, এই কথাটি মনে রেখো, তোমাদের এই হাসি খেলায়, এই কথাটি মনে রেখো। আমি যে গান গেয়েছিলাম মনে রেখো, আমি যে গান গেয়েছিলাম, জীর্ণ পাতা ঝরার বেলায় মনে রেখো, এই কথাটি মনে রেখো। শুকনো ঘাসে শূন্য মনে আপন মনে, অনাগানে অবহেলায় গান গেয়েছিলেন মনে রেখো, আমি যে গান গেয়েছিলাম মনে রেখো, আমি যে গান গেয়েছিলাম, জীর্ণ পাতা ঝরার বেলায় মনে রেখো, এই কথাটি মনে রেখো। চমৎকার নীলি এবং রবীন্দ্রনাথের সেই বাণীকে মানে আমাদের ভিতরে অত্যন্ত বিশ্বাসযোগ্য করে যিনি পরিবেশনা করেন, তিনি আরো অনেক দিন আমাদের সাথে এইভাবে বেঁচে থাকবেন। তো এরকম একটা অনুভূতি নিয়ে আমি আবার একটা বিরতিতে যাচ্ছি। ধ্রুপদী কাহিনী, ধ্রুপদী কাহিনী, ধ্রুপদী কাহিনী, ধ্রুপদী কাহিনী। সুপ্রিয় দর্শক, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ফিরছি রুকাইয়া হাসিনা নীলির পূরবী জুয়েলার্স ধ্রুপদী কাহিনীতে।
আপনি রাষ্ট্রীয়ভাবে বা দেশের বাইরে, আমি বলবো দূত হিসেবে অনেক কাজ করছেন, অনেক অনেক পরিবেশনা আপনার বাইরে, এবং পাশাপাশি এই যে মানুষটিকে, সুপ্রিয় দর্শক, তার কিছু কিছু অনুভবের জায়গা থেকে আমরা তাকে একটু তুলে আনার চেষ্টা করব। কিছু কিছু ছোট ছোট শব্দ তার ভিতরে, তার অনুভূতিতে কিরকম ছায়া ফেলে। সকাল শুরু হয়। ধায় জন্ম সকল ভালোবাসা প্রভু তোমার পানে, তোমার পানে, তোমার পানে। প্রার্থনাটা হয়ে যায়। খুব সুন্দর। আমি তো সকালবেলা রবীন্দ্রসঙ্গীত শুনে যেদিন সকালটা শুরু করি, আমার মনে হয় আজকের মতো সুন্দর দিন আর কিছু নেই। খুব সুন্দর। আচ্ছা, নিজের যে দিকটি বদলাতে চাই, এটা মনে হয় আমার মানে যে আমি খুব সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলি, এটা বোধহয় ঠিক নয়। একটু একটু কমাতে চাই, একটু কমাতে চাই। আমার আবেগ, আমার আবেগ আসলে আমার পুরো পরিবার, বাবা মা সন্তান স্বামী। আমার চোখে আমার অর্জন, আমি নিজেকে পরিপূর্ণ একজন মানে শিল্পী, মা সবই বলতে পারি। গানের বাইরে যে কাজে খুব পারদর্শী আমরা জানি না আর কি, আসলে আমি সংসারে খুব মন দেই, এটা মানে সংসারে একজন। হ্যাঁ, প্রিয় আক্ষেপ, আক্ষেপ কি জীবনে মনে হয় যে আরো ভালো গাইতে পারতাম, সেই একটা আক্ষেপ রয়ে গেছে আর কি। যখনই গান গাই কিংবা রেকর্ডিং করি মনে হয় যে না, হয়নি। খুবই সুন্দর, খুব ভালো লাগলো। আর কি কি স্বপ্ন বোনা আছে সামনে? সামনে আসলে এখন যে অবস্থায় আছি, এই অবস্থানটা নিয়েই আমি পৃথিবী ছেড়ে যেতে চাই। এই মুহূর্তে আপনাকে আরেকটু ভালো লাগে ছুঁয়ে দিতে পারি, সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী তপন মাহমুদ, তার কিছু শুভেচ্ছা ভালোবাসা আছে আপনার জন্য। রোকাইয়া হাসিনা আমাদের দেশের অত্যন্ত গুণী এবং প্রতিভাবান একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী। রবীন্দ্রসঙ্গীতের প্রতি তার নিষ্ঠা এবং একাগ্রতা তাকে আজকের অবস্থানে নিয়ে এসছে। আমি বিশ্বাস করি একজন শিল্পী হঠাৎ করে তারকা খ্যাতি পাওয়া এবং হঠাৎ করে চলে যাওয়ার থেকে কত দীর্ঘ সময় তিনি আমাদের মাঝে বিচরণ করছেন, সেটাই সবচেয়ে বড় বিবেচ্য হওয়া উচিত। সেদিক দিয়ে নীলি অবশ্যই একজন প্রথম সারির শিল্পী। আসলে তপন দাও আমার একজন শ্রদ্ধার মানুষ আর কি, ছোটবেলা থেকে উনাকেও দেখছি গান করতে, তো উনিও যে আমার সম্পর্কে এত ভালো কথা বলছেন, সত্যি আমি নিজেকে খুব সৌভাগ্যবান মনে করছি। তপন দা, অনেক ধন্যবাদ। এই মুহূর্তে যদি ছোট্ট করে কিছু বলার থাকে আপনার ভক্ত অনুরাগী দর্শকদের। তারা আমাকে ভালোবাসেন, এটাই মানে আমার আরো দীর্ঘ জীবন চলার পথে পাথে হয়ে থাকবে। অনেক ধন্যবাদ নীলি যে আজকে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আপনাকেও ধন্যবাদ, আমাকে ডেকেছেন এখানে। ভালো থাকবেন এবং আরো আরো অনেক গান নিয়ে অনেক দীর্ঘ পথ আপনার হোক, শুভেচ্ছা রইল। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি, তিনি রবীন্দ্রনাথকে নিয়ে যেমন পরিপূর্ণ, ঠিক তেমনি তিনি অহংকারী, তিনি গর্বিত তার বাবা রাশিদুল হাসানকে নিয়ে, যিনি আমাদের দেশের একজন শহীদ বুদ্ধিজীবী। অত্যন্ত অহংকারী চিত্তে আমরা উচ্চারণ করি তার নামটিও। তো এই অর্জনগুলোকে আসলে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বটুকু আমাদেরও, কারণ এই দেশটির সন্তান আমরাও। এই ভাবনাগুলো নিয়ে যদি আমরা একটু এগিয়ে যেতে পারি, এই ভাবনাগুলোকে নিয়ে যদি আমরা আমাদের জীবনটাকে একটু সাজাতে পারি, তাহলেই বোধ করি জীবনের শেষ প্রান্তে এসে কখনই আক্ষেপ করতে হবে না, বলতে হবে না এক জীবনে কি পেলাম। পরিপূর্ণ দেখবেন নিজের জীবনটাকে। শুভেচ্ছা রইল, দেখা হবে আগামী অনুষ্ঠানে। সেই সময় থেকে এই যে বড় টিপ পড়া, আমিও টিপ পড়তাম সেই সময় থেকে। আজকে থাক, আরেকদিন হবে। এবং নীলি, খুব ভালো লাগলো, প্রয়োজন আছে আপা, নস্টালজিক হলাম।